আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন বাংলা ক্লাসে আপনাদের আবারও স্বাগত জানাই। সেই যে হলো দেখা, মাঝখানে কেটে গেল প্রায় দুটো মাস, 2 মাসই তো না? সেই জুনের 10 তারিখ আর জুলাই গেল, আগস্ট, হ্যাঁ, আর কয়েকদিন গেলেই 2 মাস হয়ে যেত। তো কেমন ছিলেন সবাই? আজকে আমরা সেদিন তো শুধু খবরের শিরোনাম নিয়েই আমরা ফিরে গিয়েছিলাম, তাই তো? শুধু খবর আর খবর, সংক্ষিপ্ত খবর। আজকে খবরের বিস্তারিত। তো আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ওই যে জন্ম, তখন থেকে এখন পর্যন্ত পুরো সময়ের যে পরিক্রমা, শুরুতে জন্মলগ্নে বাংলা সাহিত্য কী নিয়ে এসেছিল আমাদের সামনে, সেই বিষয়গুলো আমরা দেখব। তো দুর্ভাগ্য আমার যে আপনাদের কমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না। আমার মোবাইলটা হঠাৎ করে সফটওয়্যার চলে গেছে, এটা এখন ঠিক করতে পারি নাই। এই কারণে মোবাইলটা দেখতেও পাচ্ছি না, কমেন্টসগুলোও পাচ্ছি না। যাই হোক, দেখে নেব। হ্যাঁ, তো আমরা বাংলা সাহিত্যের যেই জন্মক্ষণ ছিল সেটা ছিল সেই 7ম শতক। পুরো সময়টা, বাংলা সাহিত্যের পুরো সময়টাকে ভাগ করা হয় প্রাচীন, মধ্য, আধুনিক, এই 3টা যুগে। প্রাচীন যুগের স্থিতিকাল ধরা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। যদিও এটা একটা মত একজন পণ্ডিতের, এপার বাংলার পণ্ডিত, আমাদের প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল 650 থেকে 1200 পর্যন্ত। তবে ওপার বাংলার পণ্ডিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ভিন্ন মত পোষণ করেছেন। তিনি প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটা হলো 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। কে বলছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে দুজন পণ্ডিত দুজনেই তাদের মতের পক্ষে শক্তিশালী দলিল দিয়েছেন এবং প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে দুটো বক্তব্যকে এখানে গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা এই যে দুটো বক্তব্য দিয়েছেন তাদের মতের পক্ষে দেখিয়েছেন শুরুতে কিন্তু 300 বছরের পার্থক্য হয়ে গেছে, তাই না? কিন্তু 300 বছরের পার্থক্য আমাদের কাছে 300 বছরের পার্থক্য মানে বিশাল, কিন্তু তারা তো আসলে প্রাচীন যুগে সুনির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করে তো তারা কোনো কিছু লিখেন নাই। যা কিছু আমরা বলেছি এগুলো সবই অনুমানের ভিত্তিতে। তবে অনুমান করার পেছনেও তো একটা সূত্র থাকে, তাই না? সেক্ষেত্রে হাতের লেখা কেমন ছিল, তারপরে কিসের ওপরে লিখেছেন, এই সমস্ত বিষয়াদি দেখে তারা কি করেছেন, তারা এই অনুমান করেছেন। তো আপনাদের প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে দুটো বক্তব্যকেই মাথায় রাখতে হবে, পরীক্ষায় যে কোনোটাই আসতে পারে। যেমন 35তম বিসিএসে এসেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, আবার 14তম বিসিএসে এসেছে সুনীতি কুমারের মত। এমন তো হতে পারে আপনাদের সময় দুটোই দিয়ে দিল, তখন কি করবেন? তখন এই দুটোই বাদ দিবেন, বাদ দিয়ে যেটা থাকবে ওটা অ্যান্সার করবেন। এটা যদি থাকে ক, এটা যদি থাকে খ, তাহলে ওই দুটো বাদ দিয়ে অ্যান্সার করবেন গতে, যেখানে লেখা আছে ক প্লাস খ।
কারণ দুটোই যদি আসে তাহলে ওই থার্ড আম্পায়ারের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এগুলো অনেক সময় শতক আকারে থাকতে পারে, যেমন এখানে 650 থেকে 1200 না বলে কত বলবে? 650 মানে কোন শতক? সপ্তম, রাইট? সপ্তম থেকে কত বলেন? এটা কত বলেন তো, কত? আপনাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি না বলে দেখবো না তা কিন্তু নয়, আপনারা কমেন্টস করেন, আমি আপনাদের কমেন্টসগুলো দেখব, কে কি বলছেন দেখব আমি। 1200 মানে কোন শতক বলেন? 1200 মানে কোন শতক? এখানে 650 মানে সপ্তম। 650 সপ্তম কখন থেকে শুরু হয়েছিল? সপ্তম শুরু হয়েছে 601 থেকে। তাহলে 600 কত ছিল? 600 ছিল ষষ্ঠ। রাউন্ড ফিগার যখন পার হয়ে যায় এটা পরের শতকে চলে যায়, তার মানে রাউন্ড ফিগার পর্যন্ত ওইটা, রাউন্ড ফিগার পার হলো এটা চলে গেল পরের শতকে। যেমন আমরা এখন আছি 21, তাই না? তো ঊনবিংশ, বিংশ, একবিংশ, 2000 পর্যন্ত ছিল বিংশ, 2001 কি হলো? একবিংশ। তো 2021 এটা একবিংশ শতাব্দী। আমরা বলি না একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় 2000 পর্যন্ত ছিল বিংশ। তাহলে 1901 থেকে 2000 পর্যন্ত বিংশ। তাহলে 1200 মানে কি? দ্বাদশ শতক। 1200 মানে দ্বাদশ। 1201 যদি হয়ে যায়, 1201 থেকে 1800, তাহলে এটা কোন শতক বলবো? 1200 হলো দ্বাদশ, 1201 কত বলবো? ত্রয়োদশ। ত্রয়োদশ থেকে কত? অষ্টাদশ। আবার 1800 যদি পার হয়ে যায়, 1801 থেকে আজ পর্যন্ত এটা হলো আধুনিক যুগ। তো 1801 মানে কি? ঊনবিংশ বা 19 শতক। এই হলো তিনটা যুগের স্থিতিকাল। তো এখানে তিনটা যুগে যে ভাগ করা হয়েছে, তিনটা যুগের ভাগ কি এমনি এমনি নাকি কারণ আছে? অবশ্যই এখানে কারণ আছে। তো প্রাচীন যুগের স্থিতিকাল 650 বা 950 থেকে যে ধরা হয়েছে, এর পেছনে মূল কারণ কি? এই সময় আমরা একটাই সাহিত্যিক নিদর্শন পেয়েছি, চর্যাপদ। এই চর্যাপদ ছাড়া আর কোনো সাহিত্যিক নিদর্শন ছিল না। এই চর্যাপদ কখন লেখা হয়েছে, কোন সময় পর্যন্ত লেখালেখি চলেছে, এর উপরে ভিত্তি করেই প্রাচীন যুগের স্থিতিকাল নির্ধারিত হয়েছে। কথা কি বুঝেছি? তো এখানে চর্যাপদের যেটা রচনাকাল, ওইটাকেই প্রাচীন যুগের স্থিতিকাল হিসাবে চিহ্নিত করা হয়েছে। যদি প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কত? 650 থেকে 1200। যদি প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের স্থিতিকাল কত? সেটাও 650 থেকে 1200। বিষয়টা আশা করি পরিষ্কার হয়েছে। মধ্যযুগ যে 1201 থেকে ধরা হয়েছে, এর পেছনে কি কারণ? 1200 পর এই বাংলায় শাসক হিসেবে এসেছিলেন কারা? প্রথম তুর্কি শাসক আসলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাদের আগমন এবং এর সাথে সাহিত্যের একটা যোগসূত্র কিছু কিছু গবেষক নির্ধারণ করে থাকেন। কেউ কেউ বলছেন যে মুসলিম শাসকরা এদেশে আসার কারণে এখানে সাহিত্য কর্মচর্চা বিঘ্নিত হয়েছে। তারা এখানে এসে অরাজক পরিবেশ সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে দেয়নি। এই অজুহাত তুলে প্রথম 150 বছর সম্পর্কে একটা অভিযোগনামা দায়ের করেছেন। কি বলেছেন? অন্ধকার যুগ। যদিও এ নিয়ে বাংলা সাহিত্যের বাঘা বাঘা পণ্ডিতরাই দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন অন্ধকার যুগ বলে কিছু নাই, কারণ এখানে আমরা কিছু সাহিত্যিক নিদর্শন পেয়েছি। যাই হোক, সেটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। তো মুসলিম শাসকরা 1203 সালে এসেছেন, 4 সালে বাংলা দখল করেছেন, কিন্তু রাউন্ড ফিগার ধরে অর্থাৎ 1201 থেকে মধ্যযুগের সূচনা ধরা হয়েছে। তাহলে মধ্যযুগ যে 1201 থেকে, এর পেছনে কি কারণ? মুসলিম শাসনের প্রভাব। মুসলিম শাসনের প্রভাবে মধ্যযুগ শুরু হলো 1201 থেকে। আধুনিক যুগ কেন 1801 থেকে ধরা হয়েছে, এর পেছনে কি কারণ?
বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগে 18 শতক পর্যন্ত আমরা যত ধরনের লেখালেখি পেয়েছি সব সাহিত্যকর্ম প্রকাশের একটাই হাতিয়ার ছিল। সেটা কি? সেটা হলো কবিতা। কবিতা ছাড়া অনুভূতি প্রকাশের আর কোনো হাতিয়ার আমাদের হাতে ছিল না। কবিতাই ছিল একমাত্র অবলম্বন। সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্য সৃষ্টি হলো। গদ্য সৃষ্টি হয়েছে, গদ্য বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, প্রহসন কত কিছু পেয়েছি। এগুলো আরও আপগ্রেড হয়েছে। এখান থেকেই তো সিনেমা, চলচ্চিত্র, নাটক এগুলো সৃষ্টি না? সিনেমা চলচ্চিত্রের কাহিনীগুলো কীভাবে যেন শুরু হয়? প্রথমে দেখা যায় যে ওই যে একজন আর একজনের সাথে হোঁচট খায়, তারপরে ধাক্কা লাগে। প্রথমেই তো কিছু বাকবিতণ্ডা, কিন্তু পরক্ষণে সব মিউচুয়াল ট্রাস্টে জমা হয়ে যায়। এরপরে চলে 3 ঘন্টার অ্যাকশন। মধ্যযুগে যদিও কবিতা দিয়ে অনুভূতির প্রকাশ ঘটেছে, কিন্তু কবিতার মধ্যেও কাহিনীগুলো অনেকটা ওই রকমই। আমরা মধ্যযুগে বিভিন্ন ধারা পেয়েছিলাম, মনে আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সাহিত্য, লোক সাহিত্য আছে না? লোক সাহিত্যের মধ্যে যেমন অনেকগুলো ধারা আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য ধারা হলো ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা কোনটা? মহুয়া। মহুয়া পালায় মহুয়াকে নায়িকা, আর নদ মানে নায়কের নাম হলো নদের চাঁদ। মহুয়া পালার মধ্যে দেখা যায় মহুয়া নদীর ঘাটে পানি তুলছে, আর সেই নদীর পাশ দিয়ে যাচ্ছে নায়ক মশাই নদের চাঁদ। মহুয়াকে দেখে কি বলে? জল ভরো সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ, হাসি মুখে কওনা কথা, সঙ্গে নাই মোর কেউ। ইপটিজিং এর সূচনা কোথায় দেখেন? যে পানি তুলে সে কি বলে? লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জায় নাই রে তর, গলায় কলসি বাইন্দা জলে ডুববে মর। মুখ থাকে? কি বলে উত্তরে? কোথায় পাইবাম কলসি কন্যা, কোথায় পাইবাম দড়ি, তুমি হও গহীন গাঙ্গ, আমি ডুববা মরি। কবিতা, অথচ কাহিনী শুনলে মনে হয় বাংলা সিনেমা ফেল। যেই কবিতা ছিল প্রাচীন মধ্যযুগের একমাত্র অবলম্বন, সেটাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্য সৃষ্টি হলো। এই গদ্যের সূচনা কারা করলেন? মধ্যযুগের যারা কবি সাহিত্যিক, তাদের কি কবিতার প্রতি অরুচি আসলো? কবিতা চাই না, মানি না, মানব না, গদ্য চাই, দিতে হবে, অনশন শুরু করলেন? তাহলে কারা গদ্যের সূচনা করেছেন? আমাদের এই বাংলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধান্দাবাজরা এসেছিল মতলব নিয়ে। ড্যানিশ, ইংলিশ, ওলন্দাজ, পর্তুগিজ, তারা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে এই বাংলায় গদ্যের সূচনা করেছিল। তো এখানে আধুনিক যুগ 1801 থেকে বা 19 শতক থেকে ধরা হলে এর পেছনে কি কারণ? গদ্যের সূচনা। আর তাতে কাদের প্রভাব? তাহলে ওই যে যারা এসেছিল, টোটাল ইউরোপীয় শাসনের প্রভাবটা ছিল। গদ্যের সূচনা তথা ইউরোপীয় শাসনের প্রভাবে আধুনিক যুগ ধরা হলো 1801 থেকে। এই হলো 3টা যুগের স্থিতিকাল। তাহলে চর্যাপদের রচনার প্রভাবে প্রাচীন যুগ, মুসলিম শাসনের প্রভাবে মধ্যযুগ, গদ্যের সূচনা তথা ইউরোপীয় শাসনের প্রভাবে আধুনিক যুগ। আর এখানে 3টা যুগে যে ভাগ করা হয়েছে, 3টা যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য এক নাকি পার্থক্য আছে? পার্থক্য তো অবশ্যই আছে, তাই না? এখানে 3টা যুগে ভাগ করা হয়েছে, বৈশিষ্ট্য না থাকলে তো আর ভাগ হতো না। 3টা যুগে 3 ধরনের সাহিত্যিক বৈশিষ্ট্য। প্রাচীন যুগে চর্যাপদে যদিও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা, মানে বৌদ্ধ ধর্মের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মীয় বিষয়ের অন্তরালে ব্যক্তিকে এখানে বড় করে দেখা হয়েছে, ব্যক্তিকে মুখ্য করে উপস্থাপন করা হয়েছে। এখানে ব্যক্তি হলো মুখ্য, ব্যক্তি নির্ভরতা, এটা হলো প্রধান বৈশিষ্ট্য প্রাচীন যুগের। কিন্তু মধ্যযুগে এসে ব্যক্তির পরিবর্তে ধর্ম, দেবদেবী এগুলোকেই মুখ্য হিসাবে উপস্থাপন করা হলো। আর আধুনিক যুগে এসে ব্যক্তি নয়, ধর্ম নয়, মানুষ, মানবতা, যুক্তিশীলতা, এগুলোই হলো আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য। তো এখানে বৈশিষ্ট্যগুলো অবশ্যই মাথায় রাখবেন, অনেক সময় পরীক্ষা দিয়ে দেবে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য কি। প্রাচীন যুগে কি, আধুনিক যুগে কি? প্রাচীন যুগে ব্যক্তি, আধুনিক যুগে মানুষ। এখানে ব্যক্তি আর মানুষের মধ্যে কি কোনো পার্থক্য আছে? বলেন তো, বলেন, ব্যক্তি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বলেন।
হুম, ব্যক্তি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে কি বলেন? ব্যক্তি বলতে আমার কথা, আর মানুষ বলতে সমগ্র মানবতার কথা। ঠিক আছে? তো এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছিল 1801 থেকে, আর বাংলা সাহিত্যে গদ্যের সূচনা 1801 থেকে। কোনটা আগে? আগে গদ্য নাকি আগে আধুনিক যুগ? আসলে যখন থেকে গদ্যের সৃষ্টি তখন থেকেই আধুনিক যুগের সৃষ্টি। ঠিক আছে? এই ছিল আমাদের 3টা যুগের স্থিতিকাল। আজকে আমরা আলোচনা করব পুরো একটা যুগ নিয়ে, প্রাচীন যুগ, চর্যাপদ নিয়ে। যেহেতু চর্যাপদ একমাত্র সাহিত্যিক নিদর্শন প্রাচীন যুগে, সুতরাং চর্যাপদ নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি তাহলে এক যুগের আলোচনা শেষ। তাহলে আজকে আমাদের আলোচনা হবে কি নিয়ে? চর্যাপদ নিয়ে। লেখেন চর্যাপদ। একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলেন, চর্যাপদ কখন লেখা হয়েছে? বলেন তো, চর্যাপদ কখন লেখা হয়েছে? বলেন, লিখেন, কমেন্টস করেন। চর্যাপদের লেখার সময়কাল বলেন, রচনাকাল বলেন। এটা ভুল হওয়ার কথা নয়, সবারই পারার কথা। আমি প্রথমেই বলেছিলাম, তাই না? আচ্ছা,
তাহলে আমাদের একটু মেমোরি ঠিকমতো কাজ করে নাই, এই জন্য আমরা অনেক আলোচনা করে ফেলেছি, রিপিট আলোচনা। যা হোক, তো প্রাচীন যুগের আলোচনা আমরা আগে শেষ করেছিলাম, কিন্তু নথিপত্রে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আপনাদের তো এক একটা সাবজেক্টের এক একটা লেকচার একবারই প্রাপ্তি হয়, কিন্তু এখানে তো এক লেকচার বিভিন্ন ব্যাচে চলে, এই কারণে একটু এলোমেলো হয়েছে। তো প্রাচীন যুগ 1200 পর্যন্ত, তাই তো? তো 1201 থেকে শুরু হলো তাহলে আধুনিক যুগ। 1201 থেকে আধুনিক যুগ, 1201 থেকে কত পর্যন্ত? 1800। আচ্ছা, 1201 পর্যন্ত থেকে 1800 পর্যন্ত আধুনিক যুগ, কিন্তু মধ্যযুগ। মধ্যযুগের প্রথম 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350, এই সময়টাকে বাংলা সাহিত্যের বিভিন্ন গবেষক বিভিন্ন নাম দিয়েছেন। এটাকে কেউ বলেছেন অন্ধকার যুগ, কেউ এটাকে বলেছেন বন্ধা যুগ, এটাকে আবার কেউ বলছেন সাহিত্যহীন মরুভূমি। সাহিত্যহীন মরুভূমি। আমরা প্রাচীন যুগে চর্যাপদে ওই যে আলো আধারের খেলা দেখেছিলাম, মনে আছে? দুই ছাদে দুইজন, এই বিল্ডিং এর ছাদে একজন, ওই বিল্ডিং এর ছাদে একজন, মনে পড়ে? ওই বিল্ডিং এর ছাদে যার একজন আছে, দেখা যাচ্ছে আলো আধার সন্ধ্যার সময়, কিন্তু কে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না। একবার মনে হচ্ছে জরিনা, আর একবার মনে হচ্ছে জরিনার মা, তবুও তো বোঝা যায়। কিন্তু অন্ধকার হলে কোনো কিছু দেখা যায়? বন্ধা হলে কোনো কিছু পাওয়া যায়? সাহিত্যহীন মরুভূমি মানে কিছুই নাই। তো যারা এই অভিযোগ করেছেন তাদের বক্তব্য হলো এই 150 বছরের মধ্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি, এটা একটা অভিযোগ। 2 নম্বর অভিযোগ তারা করছেন যে এই 150 বছরের মধ্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে দেওয়া হয়নি। তো সৃষ্টি করতে দেওয়া হয় নাই, তার মানে কেউ বাধা দান করেছে। আর বাধা দানকারী উদ্দীপক হিসেবে তারা কাদেরকে দায়ী করেছেন? মুসলিম শাসকদেরকে তারা দায়ী করেছেন। কিন্তু তাদের এই অভিযোগ কতটা সত্য, কিসের ভিত্তিতে তারা এই অভিযোগ করেছেন, অভিযোগের বাস্তবতা কতটুকু, আমরা একটু বিষয়টা বিশ্লেষণ করলে পরিষ্কার হবে। দেখেন, আজানটা হয়ে যাক।
আচ্ছা, এখন এই যে অন্ধকার যুগের অভিযোগ করা হয়েছে, এই অভিযোগটা কতটুকু যুক্তিযুক্ত আমরা একটু একটু অ্যানালাইসিস করি। দেখেন, চর্যাপদ এটা রচিত হয়েছিল পাল শাসন আমলে। পাল শাসন ধরা হয় 624 থেকে 1162 মধ্যে। পালদের সময় চর্যাপদ রচিত হয়েছিল। পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। চর্যাপদ যারা লিখেছিলেন তারা ছিলেন সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্য, রাইট? পালদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করলো কারা? সেনরা। সেনরা ছিল ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসন। সেনরা যখন পালদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করলো, পালরা যখন এই বাংলা থেকে চলে গেল, তারা কোথায় গিয়ে আস্তানা গাড়ল? নেপালে চলে গেল তারা। যেহেতু নেপাল ছিল বৌদ্ধ ধর্মের সূতিকাগার, সেখানে গিয়ে তারা আস্তানা গাড়ল। তো তারা যখন এখান থেকে চলে গেল, যাওয়ার সময় তাদের চর্যাপদের যে নথিপত্রগুলো সেগুলো বগল দাবা করে এখান থেকে চলে যায়। যে কারণে আমরা চর্যাপদকে কোথায় পেয়েছিলাম? নেপালে। তো তারা চলে গেল, চর্যাপদে যা লেখালেখি করেছিলেন তারা সেগুলো নিয়ে গেলেন। এখন সেনরা আসার পরে কি করলেন? সেনরা আসার পরে চর্যাপদ লেখার ধারা কি তারা অব্যাহত রেখেছিলেন? অবশ্যই রাখেননি এবং রাখবেও না। কেন রাখবে না? কারণ চর্যাপদের বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্মের বিষয়, আর সেন ছিল ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসন। সুতরাং হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তারা বৌদ্ধ ধর্মের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে না। দ্বিতীয় কথা হলো, তারা কি বাংলা চর্চা করেছিল? সেটাও করে নাই। কেন করে নাই? সেন শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা ঘোষণা করলো এখন থেকে ধর্ম চর্চা, সাহিত্য চর্চা দেশীয় ভাষায় নিষিদ্ধ। তার মানে দেশীয় ভাষায় মানে বাংলা ভাষায় সাহিত্য চর্চা তারা নিষিদ্ধ ঘোষণা করলো। শুরু হলো সংস্কৃত ভাষার জয় জয়াকার। ওখানে যা লেখা, ওই সময় যা লেখালেখি হয়েছে সব লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। তো তারা বাংলা যারা লিখেছিল তাদেরকে বিতাড়িত করলো এবং নিজেরাও কি করলো? বাংলা যেন লেখা না হয়, বাংলার চর্চা যেন না হয়, সেটাও তারা পথ রুদ্ধ করে দিল। এরপর আসলো তুর্কি শাসন 1204 সালে। তুর্কি শাসক যারা এই বাংলায় এসেছিল, বলেন তারা কি বাংলাভাষী? তারা কি বাংলা জানে? তারা এসেছে সেই তুরস্ক থেকে, তারা এসেছে ইয়ামেন থেকে, তারা এসেছে ওই প্রাচ্যের মানে মুসলিম কান্ট্রিগুলো থেকে। সেখানে তো বাংলার চর্চা নাই, সেখানে তারা আরবি, ফার্সি এগুলোর চর্চা ছিল। সুতরাং তারা যে বাংলায় সাহিত্য চর্চা করবে সেটারও তো সুযোগ ছিল না। তাহলে বলেন, অভিযোগ করা হচ্ছে যে মুসলিম শাসক, তুর্কি শাসক মানেই মুসলিম শাসক, মুসলিম শাসকরা এখানে এসে সাহিত্য চর্চায় বাধা দিয়েছিল, যে কারণে এটা অন্ধকার যুগ। এখন বলেন, অন্ধকার যুগের পেছনে, অন্ধকার যুগের যে অভিযোগ করা হচ্ছে সেটার পেছনে কি তুর্কি শাসক দায়ী নাকি সেন শাসক দায়ী? একদম পানির মতো পরিষ্কার, মুসলিম শাসকরা নয়, বরং এখানে সেন শাসকদের কারণেই কি হয়েছে? অন্ধকার যুগের সৃষ্টি যদি হয়ে থাকে তাদের কারণে হয়েছে। দ্বিতীয় অভিযোগ যেটা করা হচ্ছে যে মুসলিম শাসকরা মানে সাহিত্যকর্ম সৃষ্টি করতে বাধা দিয়েছে। তারা তো বাধা দেয়নি, তারা বাধা দেয়নি। এই সময়ে মাত্র 10 থেকে 15 বছর, 10 থেকে 15 বছর কিছুটা বিশৃঙ্খলা ছিল, কিন্তু সেটা ছিল কি? 4 দেওয়ালের মধ্যে। কেবল ওই যে শাসক কি বলে, মানে শাসক যারা ছিল তাদের সিংহাসন দখলকে কেন্দ্র করে একজনকে বিতাড়িত করে আর একজন, এইরকম 4 দেওয়ালের মধ্যে এই বিশৃঙ্খলা সীমাবদ্ধ ছিল। এগুলো সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলেনি। সুতরাং মুসলিম শাসকরা যে শাসকদের কারণে অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে, এই অভিযোগ অবান্তর। দ্বিতীয় অভিযোগ যেটা করা হয়েছে যে এটা অন্ধকার যুগ, কেন? কারণ এখানে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। এই অভিযোগটাও সত্য নয়, কারণ আমরা এই 150 বছরের মধ্যে বেশ কিছু সাহিত্যকর্মের নিদর্শন পেয়েছি। এই সময়ে যে সাহিত্যকর্ম রচিত হয়েছে, একটা প্রথম নিদর্শন হলো
প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল এটা হলো অন্ধকার যুগের প্রথম নিদর্শন। যদিও এটা লিখেছেন যিনি, তার নাম হলো শ্রীহর্ষ। শ্রীহর্ষ এটা তিনি লিখেছিলেন, আর শ্রীহর্ষ লিখেছেন। আর এটা হলো কোন ভাষায় লেখা বলেন তো? বাংলায় তো হবে না, প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষায় রচিত, প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার এক মহাসংকলন গ্রন্থ। প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার এক মহাসংকলন গ্রন্থ হলো এই প্রাকৃত পৈঙ্গল। ঠিক আছে, তাহলে এটা হলো অন্ধকার যুগের প্রথম নিদর্শন, যদিও সেটা প্রাকৃত ভাষায়। অন্ধকার বলা হচ্ছে, অন্ধকার মানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে, যদিও বাংলায় না, কিন্তু দেখা যাচ্ছে। আরো দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? এই সময়ের আর একটা উল্লেখযোগ্য নিদর্শন হলো শূন্য পুরাণ। শূন্য পুরাণ এটা যিনি লিখেছেন তিনি হলেন রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত তিনি কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু বাংলায় সাহিত্য চর্চার সুযোগ তার নাই। এখানে তিনি কি করেছেন? এই গ্রন্থটা রচনা করেছেন কি নিয়ে? বিষয়বস্তু কি ছিল? এখানে দুটো বিষয় স্থান পেয়েছে। একটা হলো বৌদ্ধ শূন্যবাদ, বৌদ্ধ শূন্যবাদ, আর একটা হলো হিন্দু লৌকিক বিশ্বাস। হিন্দু লৌকিক বিশ্বাস, বৌদ্ধ শূন্যবাদ এবং হিন্দু লৌকিক বিশ্বাস, এই দুটো বিষয় শূন্য পুরাণে আলোচিত হয়েছে। বৌদ্ধ শূন্যবাদ বলে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, আর কখনো পুনরুত্থান হবে না, আর তার হিসাব নিকাশও হবে না। এটা বৌদ্ধ শূন্যবাদ বলে, শূন্য শূন্য সবকিছু শূন্য। হিন্দু লৌকিক বিশ্বাস এটা এখন আমাদের অনেকেরই ঘরে ঘরে দেখা যায়। যাদের ঘরে সাধারণত 1-2 বছরের বেবি আছে, দেখবেন তাদেরকে যখন বাড়ির বাইরে বেড়াতে নিয়ে যায় তখন কি করে? কপালে একটা কালো টিপ লাগিয়ে নেয়। কেন বলেন তো? যাতে নজর না লাগে। কিন্তু মজার ব্যাপার হলো বেবিকে টিপ দেওয়ার সাথে সাথে বেবির মাদারও একটা টিপ লাগিয়ে নেয়। কেন? যাতে নজর না লাগে। হ্যাঁ, নাকি নজর আরো বেশি লাগে? টিপের এত কারিশমা, এক টিপে নজর তাড়বে আর এক টিপে নজর কাড়বে। হ্যাঁ, এই সমস্ত বিষয় ছিল হিন্দু লৌকিক বিশ্বাস। এই বিষয়গুলো আলোচিত হয়েছে শূন্য পুরাণের মধ্যে। মূলত রামাই পণ্ডিত যে এটা রচনা করেছিলেন, তিনি, বৌদ্ধরা তো সবাই বিতাড়িত হয়েছে, তাই না? তিনি রয়ে গেছেন। খাই খাতিরের লোকজন থাকলে তো এরকম সুযোগ পাওয়া যায়। তো তিনি রয়ে গেলেন, কিন্তু বৌদ্ধ ধর্ম চর্চা তার পক্ষে তো সহজ ছিল না, সম্ভব ছিল না। তখন তিনি কি করলেন? বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের মিশ্রণে ধর্ম পূজার শাস্ত্রীয় গ্রন্থ হিসেবে এই শূন্য পুরাণ তিনি রচনা করেছেন। তো শূন্য পুরাণে এখানে এই কাব্যটা যে রচিত হয়েছে অনেকটা গদ্য এবং পদ্যের মিশ্রণে। আর গদ্য পদ্য মিলিয়ে যদি কোনো কাব্য লেখা হয় ওটাকে বলা হয়ে থাকে চম্পু কাব্য। কি বলা হয়? চম্পু কাব্য। শূন্য পুরাণ লেখা হয়েছে চম্পু কাব্যের আদলে, কিছু গদ্য কিছু পদ্য এইভাবে মিলিয়ে। আর এই কাব্যটার লেখা হয়েছে কোন ভাষায় বলেন তো? এখানে সংস্কৃত, আর এর সাথে যেহেতু তিনি বাংলা ভাষী, এই কারণে কি তিনি বাংলায় তিনি লিখেছিলেন, কিন্তু সংস্কৃতকে বাদ দিতে পারেননি, বাধ্যতামূলক। তো সংস্কৃতের সাথে বাংলার মিশ্রণে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। তো শূন্য পুরাণ এটা ছিল মূলত কতগুলো খণ্ড কবিতার সমষ্টি, ছোট ছোট অনেকগুলো কবিতার সমষ্টি ছিল শূন্য পুরাণ। এরকম শূন্য পুরাণের একটা কবিতা ছিল নিরঞ্জনের রুষ্মা।
নিরঞ্জনের রুষ্মা। তাহলে নিরঞ্জনের রুষ্মা কি বলেন তো? নিরঞ্জনের রুষ্মা এটা হলো শূন্য পুরাণের একটা বিখ্যাত কবিতা। ঠিক আছে, এই ছিল একটা নিদর্শন শূন্য পুরাণ। আর একটা নিদর্শন এই সময়ের, সেটা হলো শেখ শুভদয়া। শেখ শুভদয়া, শেখের গৌরব বর্ণনা, এটা হলো শেখ শুভদয়া। এই কাব্যটি যিনি রচনা করেছেন তার নাম হলো হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র তিনি কিন্তু রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন এবং রাজা লক্ষণ সেনের রাজসভায় একজন দরবেশ, একজন পীর এসেছিলেন যার নাম ছিল শেখ জালালউদ্দিন তাবরেজি। এই শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কিছু বিষয়ের অবতারণা রাজা লক্ষণ সেনকে মুগ্ধ করে। সেজন্য তিনি সেই পীরকে, জালালউদ্দিন তাবরেজিকে তিনি সংবর্ধিত করেছিলেন এবং তাকে পুরস্কৃত করেছিলেন। তো সেই পীরের মাহাত্ম্য বর্ণনা, এটাই ছিল এই কাব্যের প্রধান উপজীব্য, পীর মাহাত্ম্য বর্ণনা। তো এখানে তিনি এই পীরের মানে রাজা লক্ষণ সেনের প্রসঙ্গ আলোচনা করেছেন, পাশাপাশি জালালউদ্দিন তাবরেজির প্রসঙ্গ আলোচনা করেছেন, পাশাপাশি লক্ষণ সেনের সভাকবি ছিলেন তিনি, সে কারণে লক্ষণ সেনের কিছুটা প্রসঙ্গ এখানে তিনি টেনেছেন। তো শেখ শুভদয়া এটাও কিন্তু এই যে গদ্য পদ্য মিশ্রিত যে চম্পু কাব্য, শেখ শুভদয়া এটাও চম্পু কাব্যের আদলে রচিত। কথা কি বুঝেছি? শেখ শুভদয়াও গদ্য পদ্য মিলিয়ে লেখা, যেটাকে চম্পু কাব্য বলছি, এটা চম্পু কাব্যের আদলে রচিত। শেখ শুভদয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে এইটাও বাংলা এবং সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত। তবে এখানে সংস্কৃত ভাষা যেটা তিনি ব্যবহার করেছিলেন হলায়ুদ মিশ্র, এই সংস্কৃত ভাষার ব্যবহারটা শুদ্ধ ছিল না, অশুদ্ধ, ভুল, অপপ্রয়োগ ঘটেছিল। এই জন্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়ার এই অশুদ্ধ, ভুল, অপপ্রয়োগ সংস্কৃতকে ব্যঙ্গ করে একটা নাম দিয়েছেন। কি বলেছেন বলেন তো? এটাকে তিনি নাম দিয়েছেন ডগ সংস্কৃত। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ডগ সংস্কৃত। একটু আমি বলি, সংস্কৃত ভাষার যে ভুল ব্যবহার, এটাকে ব্যঙ্গ করে সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। ঠিক আছে, ডগ সংস্কৃত লিখেছেন। কথাটা লেখেন যে শেখ শুভদয় সংস্কৃত ভাষার ভুল ব্যবহারকে ব্যঙ্গ করে, শেখ শুভদয় সংস্কৃত ভাষার ভুল ব্যবহারকে ব্যঙ্গ করে সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। একটু বেশি কি ইনসাল্টটা একটু বেশি হয়ে গেছে, তাই না? একটা ভাষাকে এভাবে বলা, আসলে সংস্কৃত ভাষার তো আর এখন বাপ মা নাই, এই জন্য এরকম তিনি বলেছেন। যাই হোক, তো এই ছিল শূন্য পুরাণ, শেখ শুভদয়া, প্রাকৃত পৈঙ্গল, এগুলো ছিল অন্ধকার যুগের নিদর্শন। তাহলে প্রশ্ন যদি আসে অন্ধকার যুগের শেখ শুভদয়া, শূন্য পুরাণ, এগুলো কোন কোন সময়ের সাহিত্যকর্ম? এটা মূলত অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? তাহলে 1201 থেকে 1350। সেটাকে কি কি নাম দেওয়া হয়েছে? বন্ধা যুগ, সাহিত্যহীন মরুভূমি, তাই না? অন্ধকার যুগের প্রথম নিদর্শন কোনটি? প্রাকৃত পৈঙ্গল। আর শূন্য পুরাণ, শেখ শুভদয়া, এগুলোর বিষয়বস্তু কি? এগুলো কোন ভাষায় রচিত? তারপরে যে চম্পু কাব্য কি? তারপরে যে ডগ সংস্কৃত, কোন সাহিত্যকর্মকে ব্যঙ্গ করে ডগ সংস্কৃত বলা হয়েছে? তারপরে নিরঞ্জনের রুষ্মা কি? এই জাতীয় অনেকগুলো তথ্য এখানে আছে। এখন দেখেন
এগুলোই 150 বছরের মধ্যে লেখা হয়েছে। কারা বলছেন? যারা অন্ধকার যুগের অস্তিত্ব স্বীকার করেন না, যারা অন্ধকার যুগের অভিযোগ মানেন না, তারা বলছেন যে এগুলো এই সময়ে লেখা হয়েছে। কিন্তু যারা অন্ধকার যুগের কথা বলছেন তাদের বক্তব্য কি এই সাহিত্যকর্মগুলো সম্পর্কে? তারা বলছেন যে না না না, এগুলো এই 150 বছরের মধ্যে লেখা নয়, এগুলো আরো অনেক পরে লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে অষ্টাদশ শতকের দিকে। এখন তাদের বক্তব্য অনুযায়ী এগুলো যদি অষ্টাদশ শতকে লেখা হয়ে থাকে, তাহলে মধ্যযুগে প্রথম কোন সাহিত্যকর্মটি রচিত হয়েছে? মধ্যযুগের প্রথম নিদর্শন তাহলে কোনটি বলেন? তাদের বক্তব্য অনুযায়ী মধ্যযুগের প্রথম নিদর্শন হলো কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হলো মধ্যযুগের প্রথম নিদর্শন। ঠিক আছে? আগে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো শুধু বাংলায় রচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ব্যাপারে কোনো কি নাই, অভিযোগ নাই। এটা যে এই 150 বছর মানে মধ্যযুগে লেখা হয়েছে এবং এটা যে বাংলা ভাষায় লেখা হয়েছে এ নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তাহলে প্রশ্ন যদি আসে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর একটা প্রশ্নের উত্তর দেন, আর একটা প্রশ্নের উত্তর দিবেন যে বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের, মধ্যযুগের বলছি না, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? কোশ্চেনটা আবার বলি, বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কেন বলেন তো? কারণ আমরা দেখেছিলাম চর্যাপদে সেখানে বিশুদ্ধ বাংলা ছিল না, বিশুদ্ধ বাংলা ছিল মাত্র কত পার্সেন্ট? 60%। এছাড়া অসমিয়া, উড়িয়া, মৈথিলি, হিন্দি বিভিন্ন ভাষা মিশ্রণ ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ব্যাপারে এরকম কোনো জগা খিচুড়ি, এরকম গোজামিল নেই, একদম ফ্রেশ বাংলায় লেখা। এই জন্য বলা হয় বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পরিষ্কার হয়েছে বিষয়টা? তো এই কাব্যটাও চর্যাপদের মতো হারানো গিয়েছিল, উদ্ধার করা হয়েছে। যখন উদ্ধার করা হয়েছে তখন এর ভেতরে একটা ছোট্ট চিরকুট পাওয়া যায়, সেই চিরকুটের মধ্যে এটার একটা নাম পাওয়া যায়, সেটাকে বলা হয় শ্রীকৃষ্ণ। সেখানে যে নামটা পাওয়া যায় সেটা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে এটাকে পাওয়া যায়। ঠিক আছে? তো অবশ্যই এই কাব্যের নাম আরো অনেকে অনেক রকম বলেছেন। এটাকে ধামালিও বলা হয়ে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই নামটাই এখন সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি জনপ্রিয়, যে কারণে অন্য নামগুলো এখন আর ওই স্থান দখল করার মতো অবস্থানে নেই। যাই হোক, তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা লেখা হয়েছে কখন এটা নিয়ে বিতর্ক আছে। এটা রচনা কাল নিয়ে বিতর্ক আছে। একটা হলো 1340 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে, এটা একটা বক্তব্য। এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1340 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে। আর একটা বক্তব্য আমরা পেয়েছি 1450 থেকে 1500 খ্রিস্টাব্দ। এটা বলেছেন গোপাল হালদার। থেকে 1500 এটা বলছেন গোপাল হালদার। গোপাল হালদারকে চেনেন? গোপাল হালদার হলেন তাদের একজন যারা এই দেশ মানে এই 150 বছরকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক বেশ কিছু গ্রন্থ আছে, আমি আপনাদের বলেছিলাম যে এই গ্রন্থের নামগুলো একটু শিখে রাখবেন। বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
সম্পূর্ণ ইতিবৃত্ত, তারপরে পুরাবৃত্ত, এরকম অনেকগুলো নাম আছে। এরকম একটা গ্রন্থের নাম হলো বাংলা সাহিত্যের রূপরেখা, যেটা লিখেছেন গোপাল হালদার। সেখানে তিনি বলেছেন মধ্যযুগের স্থিতিকাল মানে চর্যাপদের রচনাকাল হলো এটা। দেখেন গোপাল হালদার বলছেন অন্ধকার যুগ 1201 থেকে 1350, প্রথম 150 বছর। আবার তিনি বলছেন মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখা শুরু হয়েছে 1400 থেকে 1450 থেকে। তাহলে এখানে এই যে 1350 থেকে 1450, এই 100 বছরের ব্যাখ্যা তিনি কি দিবেন? হয় চর্যাপদ মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে 1350-এর পরে লেখা হতে হবে, অথবা অন্ধকার যুগকে টেনে 1450 পর্যন্ত আনতে হবে। তো তিনি যেহেতু বলছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখা শুরু হয়েছে 1450 থেকে, তার মানে 1201 থেকে 1450 কত বছর হলো? 250 বছর। এই 250 বছর তার দৃষ্টিতে অন্ধকার যুগ। এখানে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। বলেন এটা কোনো অভিযোগ? এটা কোনো কথা হলো? যেখানে চর্যাপদে এত এত কবি এবং এক একজন কবি কতগুলো করে পদ রচনা করেছেন, আর সেখানে 250 বছর বাংলা সাহিত্যে কিছুই লেখা হলো না। এটা একটা ভ্রান্ত অভিযোগ। যাদের লেখালেখির হাত আছে তাদেরকে কখনো লেখালেখি থেকে বিরত রাখা যায় না। দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার উপরে সেন্সর আরোপ করা হয়, এই পত্রিকা বন্ধ, ওই পত্রিকা বন্ধ। পত্রিকা বন্ধ হয়, কিন্তু পত্রিকায় যারা লেখালেখি করে তাদের লেখালেখি বন্ধ হয়? কখনো না। এখানে লিখতে দিবেন না, আরেকখানে লিখবো, ওখানে লিখতে না দিলে অন্যখানে লিখবো, তারা লিখবেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে এই 150 বছরের মধ্যে বাংলা সাহিত্যে প্রচুর লেখা হয়েছে, কিন্তু সেগুলো আমরা পাইনি, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটাই স্বাভাবিক, কারণ এই বাংলা তো প্রাকৃতিক বিপর্যয়ের রাজধানী, একটার পর একটা বিপর্যয় লেগেই থাকে। তো সেখানে 250 বছর না লেখা, লিখতে না লেখাটা এটা যেমন অসম্ভব, অবাস্তব, তো লিখতে না দেওয়া এটা আসলে কোনো যৌক্তিকতা নেই।